আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ইলেকট্রনিক্সের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা হচ্ছে পিএন জাংশন ডায়োড। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা ডায়োড দিয়ে শুরু করব। একটি পি টাইপ সেমিকন্ডাক্টরকে যখন আমরা একটি এন টাইপ সেমিকন্ডাক্টরের সাথে সংযুক্ত করব, তখন যে ডিভাইসের সৃষ্টি হবে সেটাকে আমরা ডায়োড বলে থাকি। ডায়োডের দুইটার প্রান্ত থাকে, একটা হচ্ছে অ্যানোড আর একটা হচ্ছে ক্যাথোড। এটা হচ্ছে ডায়োডের গঠন গঠন প্রণালী মূলত। তো ডায়োডকে আমরা মূলত এই প্রতীকের মাধ্যমে দেখিয়ে দিয়ে থাকি। একটা হচ্ছে অ্যানোড প্রান্ত এবং অপরটি হচ্ছে ক্যাথোড প্রান্ত। তো একটি পি টাইপ সেমিকন্ডাক্টরকে যখন আমরা একটি এন টাইপ সেমিকন্ডাক্টরের সঙ্গে সংযুক্ত করব, তখন যে এই সংযোগ বিন্দুকে আমরা জাংশন বলি। তাহলে একটি পি টাইপ সেমিকন্ডাক্টরকে যখন একটি এন টাইপ সেমিকন্ডাক্টরের সাথে সংযুক্ত করব, তখন যে জাংশনের সৃষ্টি হবে, অর্থাৎ যে জাংশন সৃষ্টি হওয়ার ফলে যে একটা ক্রিস্টালের সৃষ্টি হবে, সেটাকে আমরা মূলত পিএন জাংশন ডায়োড বলে থাকি। তো পিএন জাংশন ডায়োড মূলত রেকটিফায়ারের কাজ করে। মূলত এটা এসিটাকে ডিসি করে। যেমন আমরা ইনপুটে যদি আমরা একটা এসি সিগন্যাল দেই, এই ডায়োড ব্যবহার করার ফলে সে আউটপুটে আমাদেরকে একটা ডিসি সিগন্যাল দিবে। আর মূলত আমাদের ইলেকট্রনিক্সে এই ডিসির ব্যবহার বেশি আর কি। বিশেষ করে আমরা আমাদের মোবাইলে যে চার্জার ইউজ করি, সেখানে হচ্ছে আমরা ইনপুটে এসি দেই, বাট আউটপুটে একটা নির্দিষ্ট মানের ডিসি ভোল্টেজ পেয়ে থাকি। তো মোবাইলের চার্জারে যে সার্কিট ইউজ করা হয়, সেটা একটা রেকটিফায়ার সার্কিট। আমাদের এই ডায়োডের মূলত তিনটা বৈশিষ্ট্য শো করে আর কি। একটা ডায়োডের তিনটা বৈশিষ্ট্য শো করে। একটা ডায়োডকে যখন আমরা ফরওয়ার্ড বাস দিব, তখন তার কোনো রেজিস্ট্যান্স থাকবে না। আর যখন আমরা ডায়োডকে রিভার্স বাস দিব, তখন সে একটা ন্যূনতম রেজিস্ট্যান্স শো করবে। আর ডায়োড অলওয়েজ দুইটা স্টেটে থাকবে আর কি, একটা হচ্ছে অন স্টেট, একটা হচ্ছে অফ স্টেট। তো এখন আমরা দেখব একটা ডায়োড যখন তৈরি হয়, তখন একটা বিশেষ প্রক্রিয়া সম্পন্ন হয়, যেটাকে আমরা ডিপ্লেশন লেয়ার বলে থাকি। যে প্রক্রিয়াটা আমরা এখন সেটা দেখব। তো দেখুন, এখানে আমরা একটা পি টাইপ সেমিকন্ডাক্টরকে একটা এন টাইপ সেমিকন্ডাক্টরের সহিত সংযুক্ত করেছি। যখন এই পি টাইপ সেমিকন্ডাক্টরকে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টরের সহিত সংযুক্ত করব, তখন আমরা জানি হচ্ছে পি টাইপে পজিটিভের আধিক্য বেশি থাকে, যেটা ধনাত্মক চার্জ ক্যারি করে। আর এন টাইপে ইলেকট্রনের আধিক্য বেশি থাকে, যেটা ঋণাত্মক চার্জ ক্যারি করে। এখন যখন আমরা এই পি টাইপকে এই এন টাইপের সঙ্গে সংযুক্ত করব, তখন এই এন টাইপের যে ইলেকট্রনগুলো, সেগুলো এই পি টাইপের পজিটিভের মাধ্যমে আকর্ষিত হয়ে সে পি পাশে চলে আসবে। আর সিমিলারলি এই পি পাশের যে ইলেকট্রনগুলো, এই ধনাত্মক চার্জগুলো, সেগুলো এন পাশের এই ঋণাত্মক চার্জের মাধ্যমে আকর্ষিত হয়ে সে এন পাশে চলে আসবে। অ্যাট এ টাইম সেখানে তারা কি করবে, পজিটিভ এবং নেগেটিভ একটা আস্তরণ পড়ে যাবে। ফলে সেখানে কি হবে, একটা পটেনশিয়াল হিল তৈরি হবে। অর্থাৎ যখন এই পজিটিভ এবং নেগেটিভ চার্জগুলো পরস্পর অবস্থান করবে, তখন সেখানে চার্জ নিরপেক্ষ অবস্থায় থাকবে, এবং এখান থেকে পি টাইপ থেকে যে পজিটিভ চার্জগুলো, সেগুলো এন টাইপের দিকে যাইতে পারবে না। তখন এখানে একটা লেয়ারের সৃষ্টি হবে, যেটাকে আমরা ডিপ্লেশন লেয়ার বলে থাকি। এখন মূলত আমরা একটা ডায়োড যখন তৈরি করব, তখন আমাদের কাজ হবে ডায়োডের মধ্যে কারেন্ট ফ্লো করানো। যদি এখানে আমাদের একটা ডিপ্লেশন লেয়ার সৃষ্টি হয় বা পটেনশিয়াল হিল সৃষ্টি হয়, তাহলে তো আমাদের মধ্যে এই ডায়োডের মধ্যে তো কোনো কারেন্ট ফ্লো হবে না। তখন আমাদের কি করতে হবে, একটা এক্সটার্নাল ভোল্টেজ বাইরে থেকে প্রয়োগ করতে হবে, যেটাকে আমরা বায়াসিং বলে থাকি। তো ডায়োডের ক্ষেত্রে বায়াসিংটা মূলত দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর একটা রিভার্স বায়াস। আমরা এখন বায়াসিং প্রসেসটা দেখব। তো এখানে দেখুন, একটা পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটি এন টাইপ সেমিকন্ডাক্টরকে আমরা একটা ব্যাটারির দুইটা টার্মিনালের সঙ্গে সংযুক্ত করেছি। পি টাইপের সঙ্গে আমরা দিয়েছি পজিটিভ প্রান্ত এবং এন টাইপের সঙ্গে দিয়েছি নেগেটিভ প্রান্ত। যখন আমরা পি টাইপের সঙ্গে পজিটিভ প্রান্তটা দিব, তখন কি হবে, এই যে এখানে একটা চার্জ, পজিটিভ চার্জ, সেই পজিটিভ চার্জগুলো পি টাইপের পজিটিভ চার্জ দ্বারা বিকশিত হয়ে সেই দিকে মুভ করা শুরু করবে। সিমিলারলি
এই যে ব্যাটারির যে নেগেটিভ প্রান্তটা, সেই নেগেটিভ প্রান্ত ইলেকট্রনের এন টাইপের ইলেকট্রনের সঙ্গে বিকশিত হয়ে সেই দিকে তার মানে চলাচলটা শুরু করবে। তখন অ্যাট এ টাইম এই ডিপ্লেশন লেয়ারটা আর থাকবে না। ডিপ্লেশন লেয়ারটা ভেঙে যাবে এবং তার মধ্যে দিয়ে কারেন্ট চলাচল শুরু হবে। তো যখন আমরা এই যে এখান থেকে ভোল্টেজটা প্রয়োগ করব, আমরা জানি ডায়োড হিসেবে আমরা সিলিকন এবং জার্মেনিয়ামের ডায়োড ব্যবহার করে থাকি। যখন আমরা সিলিকনের ডায়োড ব্যবহার করব তখন আমাদের বায়াসিং ভোল্টেজটা ন্যূনতম 0.7 ভোল্ট হতে হবে সিলিকনের ক্ষেত্রে। অর্থাৎ যখন আমরা এখানে ভোল্টেজ প্রয়োগ করব, যখনই 0.7 ভোল্ট হবে সিলিকনের ক্ষেত্রে, তখন এই পি টাইপের যেই ধনাত্মক প্রান্তগুলো রয়েছে সেগুলো এদিকে মুভ করা শুরু করবে। তো এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এটাকে আমরা এক প্রকার ফরওয়ার্ড বায়াস বলে থাকি। ফরওয়ার্ড বায়াসের মাধ্যমে ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। কিন্তু যখন আমরা এই ব্যাটারির যে টার্মিনালটা ঘুরে দিব, অর্থাৎ এই পি টাইপের সঙ্গে যখন আমরা নেগেটিভ প্রান্ত যুক্ত করবো ব্যাটারির, তখন সেটা হয়ে যাবে রিভার্স বায়াস। অর্থাৎ এই পি প্রান্তের যে চার্জগুলো রয়েছে, ধনাত্মক চার্জগুলো, সেগুলো এই ব্যাটারির ঋণাত্মক সঙ্গে আকর্ষিত হয়ে সেই দিকে তার বিপরীত দিকে মুভ করা শুরু করবে। সিমিলারলি এখানে ব্যাটারির যে ধনাত্মক প্রান্তটা, সেটা হচ্ছে এই এন টাইপের ইলেকট্রন দ্বারা আকর্ষিত হয় সে তার বিপরীত দিকে কারেন্ট ফ্লো করা শুরু করবে। ফলে এই ডিপ্লেশন লেয়ারই থেকে যাবে এবং এটার মধ্যে দিয়ে কোনো তখন কারেন্ট প্রবাহিত হবে না। তবে এখানে মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য সামান্য পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, যেটাকে আমরা লিকেজ কারেন্ট বলে থাকি। তো সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট বললাম, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ভোল্ট। এটা হচ্ছে আমাদের ব্যারিয়ার ভোল্টেজ বা পটেনশিয়াল ভোল্টেজ যেটা বলে থাকি আমরা, সেটা। এখন আমরা দেখবো একটা ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ, অর্থাৎ এই যে প্রসেসটা, এই প্রসেসটা এখন আমরা একটা কার্ভের মাধ্যমে দেখবো। তো চলুন এখানে আমি একটা কার্ভ অঙ্কন করেছি, একটা সিলিকন এবং জার্মেনিয়াম দুইটা ক্ষেত্রে আমি দেখাচ্ছি। মূলত যখন আমরা ফরওয়ার্ড ভোল্টেজ প্রয়োগ করব এবং আমাদের ভোল্টেজের মান যখন মিনিমাম 0.7 ভোল্ট হবে, তখন সেই ডায়োডের ডিপ্লেশন লেয়ারটা ভেঙে যাবে এবং সেটার মধ্যে কারেন্ট প্রবাহ শুরু হবে। দেখুন এখানে আমি করছি কি, সিলিকনের ক্ষেত্রে আমরা মূলত ভোল্টেজটা প্রয়োগ করতেছি 0.1 0.2 মানে একবার লোয়ার লেভেল থেকে। এভাবে যখনই সে 0.7-এ যাবে তখন সে সর্বোচ্চ কারেন্ট প্রবাহ শুরু করবে। সিমিলারলি জার্মেনিয়ামের ক্ষেত্রে যখনই সে 0.3 ভোল্ট পাবে তখন সে সর্বোচ্চ পরিমাণ কারেন্ট প্রবাহ শুরু করবে। এটা হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজের ক্ষেত্রে। যদি আমি রিভার্স ভোল্টেজে করি তাহলে কি আসবে আমাদের? তখন আসবে, মূলত আমি বলেছি রিভার্স ভোল্টেজের মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হয় না, কিন্তু মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য সামান্য পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে যখন আমরা ভোল্টেজ প্রয়োগ করতেছি। কিন্তু এই ভোল্টেজটাকে যখন আমরা আরও বেশি বাড়াবো তখন কি হবে? অ্যাট এ টাইম সে অনেক বেশি পরিমাণে কারেন্ট ফ্লো করবে। অর্থাৎ রিভার্স ভোল্টেজে যখন আমরা ভোল্টেজ বাড়াবো তখন অ্যাট এ টাইম সে বেশি পরিমাণ কারেন্ট ফ্লো করবে, যে কারেন্টটাকে আমরা যে ভোল্টেজটাকে আমরা ব্রেকডাউন ভোল্টেজ বলে থাকি। দেখুন রিভার্স ভোল্টেজে যখন আমরা ভোল্টেজটা প্রয়োগ করতেছি, অর্থাৎ যে সর্বোচ্চ রিভার্স ভোল্টেজে পিএন জাংশন ডায়োডের মধ্য দিয়ে সর্বোচ্চ পরিমাণ রিভার্স কারেন্ট ফ্লো হয়, সেই সর্বোচ্চ ভোল্টেজটাকে আমরা ব্রেকডাউন ভোল্টেজ বলছি। এখন যদি আমরা একটা ডায়োডের মধ্য দিয়ে সর্বোচ্চ পরিমাণ কারেন্ট ফ্লো করাতে চাই, এরপরে যদি আমরা ভোল্টেজ বাড়াতেই থাকি তখন কি হবে? তখন আমাদের এই ডায়োডটা তখন শর্ট হয়ে যাবে, অর্থাৎ পুড়ে যাবে। বাংলা যদি আমরা বলি পুড়ে যাবে। পুড়ে যাওয়ার ফলে সে একটা শর্ট সার্কিটের ন্যায় কাজ করবে। তখন তার মধ্যে অত্যাধিক হারে কারেন্ট ফ্লো হবে, অর্থাৎ আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা তখন পাবো না, আউটপুটে কাঙ্ক্ষিত ডিসিটা পাবো না। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে যেন ইনপুটে খুব বেশি পরিমাণে আমরা ভোল্টেজ না দেই। তো আমাদের এখন আমরা এই ডায়োডটাকে সার্কিটে সংযোগের পদ্ধতি দেখব। ঠিক আছে, একটা ডায়োডকে কিভাবে আমাদের সার্কিটে সংযোগ করতে হবে আমরা এখন সেটা দেখব।
এর আগে আমি একটা কথা বলে নেই, ডায়োড হচ্ছে বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন পিএন জাংশন ডায়োড, আবার পিএন জাংশন ডায়োডকে আমরা সেমিকন্ডাক্টর ডায়োড বলি, এটা কোনো ক্রিস্টাল ডায়োডে বলে থাকি, আবার জেনার ডায়োড আছে, এরপর টানেল ডায়োড, ভ্যারেক্টর ডায়োড, এলইডি ডায়োড, ফটো ডায়োড, অনেক প্রকারের ডায়োড আছে। তো আজকে আমাদের মূলত হচ্ছে পিএন জাংশন ডায়োড নে বা সেমিকন্ডাক্টর ডায়োড নে, এই ডায়োডটা সম্পর্কে আমরা আলোচনা করব, কিন্তু এটার সঙ্গে আমরা একটু অ্যাড করব জেনার ডায়োডটা, তাহলে আমাদের এটা বুঝতে একটু সুবিধা হবে। এখন আমরা ডায়োডকে সার্কিটের সহিত সংযুক্ত করব সবসময় সিরিজে, এটা পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে বা সেমিকন্ডাক্টর ডায়োডের ক্ষেত্রে। এখানে একটা দেখুন, একটা সার্কিট দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আমি একটা ভোল্টেজ সোর্স দিয়েছি, এখানে ডায়োড দিয়েছি একটা, এবং এখানে আমি একটা লোড নিলাম। তাহলে ইনপুটে যদি আমি এসি দিই, এখানে এসি ভোল্টেজ দিলাম, লিখে দিচ্ছি আমি ইনপুটে 220 ভোল্ট এসি, তাহলে কি হবে, এই যে ডায়োড ইউজ করার ফলে সে তার আউটপুটে আমাকে এই ভোল্টেজটাকে ডিসি আকারে দিবে। হয়তো আমি সেখানে পিওর ডিসি পাবো না, আমাকে ফিল্টার সার্কিট ইউজ করতে হবে, তখন আমার ওয়েবশেপটা মূলত এইরকম আসবে আর কি, এইরকম মূলত আমার আউটপুটে আসবে। যদি আমরা এখানে একটা ক্যাপাসিটর সংযোগ করি, সেক্ষেত্রে হয়তো আমি পিওর ডিসিটা পেয়ে যাব। তো মূলত একটা ডায়োডকে এভাবে সার্কিটে সংযোগ করতে হয়। যদি কোনো ক্ষেত্রে আমরা রিভার্স বায়াস করি, অর্থাৎ যদি ডিরেকশনটা আমরা ঘুরিয়ে দিই, এখানে দেখুন কি হবে, যদি আমরা রিভার্স বায়াস করি তাহলে আমাদের মূলত আমরা আউটপুটে কোনো কিছু পাবো না, ঠিক আছে, কারণ আমাদেরকে ডায়োডকে সবসময় ফরওয়ার্ড বায়াসে সংযোগ করতে হয়। যদি আমরা জেনার ডায়োড ইউজ করি, জেনার ডায়োডের টপিকসটা মূলত সামনে আসবে, তারপর আমি এখানে একটু সামান্য জিনিস বলতেছি, সেটা হচ্ছে জেনার ডায়োডকে মূলত সবসময় সার্কিটের সহিত প্যারালালে সংযুক্ত করতে হয়। শুধুমাত্র এই একটা ডায়োডকে সার্কিটের সঙ্গে আমরা প্যারালালে সংযুক্ত করতে পারি, এবং জিনার ডায়োডের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ এই জিনার ডায়োডকে আমরা ভোল্টেজ স্টেবিলাইজার সার্কিটে ব্যবহার করতে পারি, যেখানে আমাদের আউটপুটে একটা ফিক্সড ভোল্টেজ প্রয়োজন, সেখানে আমরা এই জিনার ডায়োড ব্যবহার করতে পারি। যদি কোনো ক্রমে কোনো সময় যদি আমরা এই জেনার ডায়োডটাকে আমরা প্যারালাল না ইউজ করে সিরিজে ইউজ করলাম, আর হচ্ছে আমরা সেখানে ফরওয়ার্ড ভোল্টেজ দিলাম, তাহলে সেটা সাধারণ ডায়োডের ন্যায় কাজ করবে। এটা মূলত হচ্ছে জেনার ডায়োড আর সাধারণ ডায়োডের মধ্যে একটা ডিফারেন্স বলা চলে। তো সবশেষে একটা বিষয় হচ্ছে, যেটা আমি এখনো বলি নাই, এই ডায়োডটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা ইলেকট্রনিক্সে যেহেতু যখন কাজ করব তখন আমাদেরকে ডিসি ভোল্টেজ নিয়ে বেশি কাজ করতে হবে, আর এই ডিসি ভোল্টেজ করার জন্য আমাদের রেকটিফায়ার সার্কিট প্রয়োজন, আর রেকটিফায়ার সার্কিট ডায়োড ছাড়া আসলে হয় না। আমাদের সিগন্যাল জেনারেটর ইউজ করতে পারি, কিন্তু সেটি অনেক কস্টলি হয়ে যায়, তো সেক্ষেত্রে আমাদের অবভিয়াসলি ডায়োড প্রয়োজন আছে। তাহলে ডায়োডের একটা অন্যতম ব্যবহার রেকটিফায়ার হিসেবে। এরপরে হচ্ছে আমরা সিগন্যাল জেনারেটর ইউজ করতে পারি, এরপরে লজিক সার্কিট ইউজ করতে পারি, এরপরে হচ্ছে ভোল্টেজ প্রোটেকশন সার্কিট, অর্থাৎ আন্ডার ভোল্টেজ এবং ওভার ভোল্টেজ প্রোটেকশন ইউজ করতে পারি, এরপরে হচ্ছে বিভিন্ন ডিটেকশনের কাজে, রিসিভার ডিটেকশনের কাজে আমরা ইউজ করতে পারি, বিভিন্ন কাজে আমাদের ডায়োডটা ইউজ করা হয়। তো আজকে মূলত এই পর্যন্তই। আজকে আমরা মূলত ডায়োডটা কি জানলাম, ডায়োডটা কিভাবে গঠিত হয় সেটা জানলাম, এরপরে হচ্ছে ডায়োডের প্রতীক দেখছি, এবার ডায়োড একটা কিভাবে কার্য সম্পন্ন, একটা ডায়োডের যে গঠন প্রসেসটা কি সেটা আমরা দেখছি, ডিপ্রেশন লেয়ারটা কি সেটা হিসেবে জানছি আমরা। এরপর হচ্ছে একটা ডায়োডকে সার্কিটের সহিত কীভাবে সংযুক্ত করতে হয়, হ্যাঁ অবভিয়াসলি ডায়োডকে ফরওয়ার্ডে সংযোগ করতে হবে এবং সিরিজে সংযোগ করতে হবে যদি না সেটা জেনার ডায়োড হয়। এরপর হচ্ছে আমরা ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ দেখছি, একটা ডায়োড হচ্ছে সর্বোচ্চ ভোল্টেজ প্রয়োগ করলে ডায়োডের কী অবস্থা হবে, ডায়োডটা শর্ট হয়ে যাবে, তখন ওভার কারেন্ট ফ্লো হবে। তো এই হচ্ছে মূলত, এগুলি ছিল আজকে আমাদের মূলত ডায়োড সম্পর্কে আলোচিত বিষয়। আমরা হয়তো অন্য কোনো দিন বা পরবর্তীতে আমরা যে সামনে জেনার ডায়োড আছে, আমরা জেনার ডায়োড এবং আরও বিভিন্ন প্রকার ডায়োড আছে, আমাদের টানেল ডায়োড বলছি, ভ্যারাক্টর ডায়োড, সে সমস্ত ডায়োড নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।